আপনার মাথায় যে সমস্যা আছে সেটা কি আপনি জানেন? জানি, কিন্তু সেই সমস্যাটা শুধু একজনকে ঘিরেই। হাত ছাড়ুন, যেতে দিন। আদি বাধ্য ছেলের মতো হাত ছেড়ে দিল। আদিবাও 1 মিনিট দেরি না করে বাইরে আসলো। কয়েক মিনিট পর আদি চেঞ্জ করে রুমে ঢুকলো। এসে মুচকি হাসলো, কারণ আদিবা এখনও ভেজা কাপড়ে আর ঘরেই দাঁড়িয়ে আছে। কি ব্যাপার ম্যাডাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা গুনছেন নাকি? আদিবা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি এই অবস্থায় বাইরে যাব কি করে? সবাই কি বলবে? এভাবে ভিজে আপনার ঘর থেকে যাচ্ছি কেন? জবাবে কি বলবো? আমি যে উত্তরটা বলব তোর পছন্দ হবে না, তাই না? বলি, যাই হোক, কোন রুমে থাকিস বল, আমি জামা এনে দিচ্ছি। আপনার আনতে হবে না। সাদিয়া কিংবা অরিনাপুকে একটু ডেকে দিন। আদি কোনো উত্তর না দিয়ে বিছানায় বসে এসি চালিয়ে দিল। কি হলো এটা? দেখি কতক্ষণ ভেজা কাপড়ে থাকতে পারিস। মানে কি? মানেটা তো সহজ। আমি হেল্প করতে চাইলাম, তোর হেল্পের দরকার নেই। এখন হয় দাঁড়িয়ে থাক অথবা এভাবেই বাইরে যা। ঠিক আছে, এভাবেই যাব। তবু আপনার কাছে সাহায্য চাইব না। এইটুকুনি মেয়ে, অথচ রাগ আছে। 16 আনা। দাঁড়া দাঁড়া, এনে দিচ্ছি। সবাইকে শরীর দেখে বেড়াতে হবে না, বলে আদি হন হন করে বেরিয়ে গেল। বাইরে এসে সাদিয়ার সাথে দেখা হলো। এই সাদিয়া শোন। ভাইয়া তুমি এখানে? কিছু লাগবে? আদিবা কোন ঘরে থাকে রে? কেন ভাইয়া, ও তো ঘরে নেই, ডেকে দিব? না লাগবে না। ও কি তোর সাথে ঘুমায়? না, একা ঘুমায় বারান্দার পাশের ঘরে। আচ্ছা ঠিক আছে। আদিবার ঘরে ঢুকে একবার চোখ বুলিয়ে নিল, তারপর ড্রয়ার থেকে কাপড় নিয়ে নিজের ঘরে গেল। আদিত্য যেতে না যেতেই আদিবা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। বের হয়ে এদিক ওদিক কোনো দিকে না তাকিয়ে সোজা এক দৌড়। আদির মুখে শয়তানি হাসি ফুটে উঠল। পালিয়ে যাবি কোথায়? আজকের রাতটা তোর জন্য স্মরণীয় হয়ে থাক। শুধু আর একটু অপেক্ষা কর। বেশ কিছুক্ষণ পর নিচ থেকে সরগোল আওয়াজ ভেসে আসলো। আদি তাতে বেশ বিরক্ত হলো। ঘুম ঘুম চোখে নিচে নেমে আসতে অবাক হলো, কারণ তার ছোট চাচা, ছোট চাচি আর চাস্তো বোন জুই বিদেশ থেকে এসেছে। জুই আদিকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরলে আদি কিছুটা হতভম্ব হলো, কিন্তু আদিবা রাগী চোখে তাকিয়ে আছে দেখে সেও জুইকে জড়িয়ে নিল। ভাইয়া, কত বছর পর তুমি আসলে। এতদিন কোথায় ছিলে? অস্ট্রেলিয়া। ও মা, তাই? কিভাবে গেলে? লম্বা কাহিনী, অন্য সময় বলবো। এখন বল, তুই কেমন আছিস? ভালো আছি, এখন একটু বেশি ভালো আছি। চাচা চাচি তোমরা কেমন আছো? ভালো আছি বাবা। তুই ফিরে এসেছিস জেনে আরও ভালো লাগছে। জুই, গিয়ে ফ্রেশ হয়ে আয়, তোদের জন্য গিফট আছে, নিয়ে নিস। এখন ফ্রেশ হয়ে নে। বলেই আদি হাঁটতে হাঁটতে বলো, আদিবা আমার সাথে ঘরে আয় তো। আদিবা কথাটা শুনেও না শোনা ভান করলো। আদির ঘরে গিয়ে চেঁচিয়ে উঠল। এবার আদিবা বাধ্য হয়ে উপরে গেল। কি হয়েছে, এভাবে ডাকছেন কেন? কৈফত দিতে হবে? আপনি যে কৈফত দিবেন না সেটা আমি ভালো করেই জানি, কিন্তু বাসাভর্তি লোকজন সবাই কি ভাবছে? কি ভাবছে? ভাবছে আমি আপনার মাথা চিবিয়ে খাচ্ছি। সে তো জন্মের পর থেকেই খাচ্ছিস, এ আর নতুন কি? আপনি বেশি কথা ভালো লাগে না। লাখে যে জিনিসপত্র আছে বের করে সবাইকে এক এক করে দিতে হবে। গিফট আপনি এনেছেন, আপনি দিবেন, আমাকে বলছেন কেন? আদিবের বাচ্চা, তুই কিন্তু বাড়াবাড়ি রকমে ভালো শিখেছিস। আর একটা কথাও না বলে যা বললাম তাই কর। আদিত্য এক হাতে লাকেশ, অন্য হাতে আদিবাকে ধরে নিচে গেল। তারপর আদিবাকে হুকুম করল সবাইকে জিনিসগুলো দিতে। আদিবা একে একে সবাইকে জিনিসপত্র দিচ্ছে। এক ফাঁকে আদিত্য বলল, মা, অরিনের বিয়ে কবে? কেবল তো আন্টি পরানো হবে, তারপর ডেট ফিক্সড হবে। আমি বেশি দিন থাকবো না, তাই বিয়েটা তাড়াতাড়ি দিতে হবে। মানে কি, তুই আবার চলে যাবি? আমি এখানে থাকতে আসিনি, যেতে তো হবে। যাই হোক, আদিবা জুইকে ডেকে আনতো, ওর জন্য কিছু স্পেশাল গিফট আছে। জুইয়ের ব্যাপারে আগ্রহ দেখানোটা বোধ হয় আদিবা পছন্দ হয়নি, তাই জিনিসপত্র ছেড়ে উঠে বলল, নিজে ডেকে আনতে পারেন না? চাচি আমা, দেখছো, ভালো কথা বললেও তোমার মেয়ে কেমন আচরণ করে। আদিবা, বড় ভাইয়ের সাথে এভাবে কেউ কথা বলে? যা এক্ষুনি জুইকে ডেকে আন। থাক, যেতে হবে না। ওকে
সাদিয়া আর জুইয়ের জন্য ড্রেস, চকলেট, কসমেটিক্স আছে। সাদিয়াগুলো দিয়ে বাকিগুলো জুইয়ের জন্য গুছিয়ে রাখ। ও ফ্রেশ হয়ে এসে নিয়ে যাবে। অনিচ্ছা সত্ত্বেও আদির কথা মতো সব করলো, কিন্তু অবাক করার বিষয় আদি সবার জন্য গিফট আনলেও আদিবার জন্য আনেনি। আদিবা তাতে বেশ খারাপ লেগেছে, কিন্তু মুখ ফুটে বলতে পারল না। দেখতে দেখতে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। সবাই রিসোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যথারীতি আদিবাও রেডি হয়েছে। আদিত্য রেডি হয়ে নিচে নামতে নামতে আদিবার দিকে তাকালো। আদিবা হালকা গোলাপি শাড়ির সাথে সাদা ফুল হাতা ব্লাউজ পরেছে। কোমর ছড়িয়ে পরা খোলা চুলে গুছিয়ে সাদা রজনীগন্ধা মালা, কানে দুল, গোলাপি চুল আর ঘন কাজলে সাজিয়ে চোখ দুটো। সব মিলে অশ্বরী লাগছে তাকে, যেন সদ্য ফুটে ওঠা বনফুল, যার উপর থেকে চোখ ফিরে নেওয়া কষ্টকর। অন্যদিকে সাদামাটা একটা কালো টি শার্ট কি অপরূপ লাগছে আদিকে। যদিও সাজগোজের বাহার নেই, কিন্তু তার নজর করা হাসি, পরিপাটি পোশাক, গোছালো চুল আর ব্যক্তিত্ব প্রকাশ করে চলছে। বাসার সবাই দৃষ্টি এখন তার দিকে। আদিত্য নিচে আসতে জুই বলে উঠল, উফ ভাইয়া, তুমি কত হ্যান্ডসাম হয়ে গেছো। তোমার উপর থেকে চোখ সরানো দেয়। আদিত্য মুচকি হেসে তারপর সবাইকে তাড়া দিয়ে বলল, মা, এখনো বের হওনি তোমরা? কখন যাবে বলো তো? এই তো বাবা, এক্ষুনি যাচ্ছি। সবাই কোথায়? গাড়িতে গিয়ে বসো। সবাইকে তাড়া দিয়ে বাসার বাইরে পাঠিয়ে রুবিনা বেগম বাসায় তালা দিলেন। বাসার বড়রা একসাথে গাড়িতে যাবে আর ছোটরা একসাথে। আদিত্য বড়দের গাড়িতে তুলে দিয়ে পাঠিয়ে দিল। অন্য গাড়িতে সে নিজেই ড্রাইভ করে। গাড়িতে অরিন, সাদিয়া, জুই সহ আরও কিছু আত্মীয় স্বজন আছে। সবার মাঝে আদিবাও আছে। সে অরিনের পাশে বসেছে। সব ঠিকঠাকই ছিল, কিন্তু আদি গাড়িতে উঠে হুট করে রেগে গেল। হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে আদিবার পাশে দরজা সজোরে খুলে দিল। আদি কাণ্ডে উপস্থিত সবাই বিরক্ত হয়েছে, কিন্তু আবিদা একটু কিছুটা ভয় পেয়েছে। আদিবা প্রশ্ন করতে যাবে তার আগে, তুই এখানে কি করছিস? আদিবার দিকে তাকে কর্কশ কণ্ঠে প্রশ্ন করছে আদিত্য। আমি মানেটা তো আমিও জানতে চাচ্ছি, তুই কোথায় যাচ্ছিস? আদির প্রশ্ন অবাক হলো আদিবা, কিন্তু কিছু বলতে পারল না। আদিবার অবস্থা থেকে অরিন বলল, ছোটরা সবাই একসাথে যাব, তাই আদিবাও আমাদের সাথে এসেছে। অরিন একটা কথা শুনে নে, আদিবা যদি তোর সাথে যায় তাহলে আমি যাব না। তুই এসব কি বলছিস ভাইয়া? সোজা কথা আমি সোজাভাবেই বলি, ড্রাইভার ডেকে দিচ্ছি, তোরা চলে যা। ভাইয়া, তাই কখনো হয় নাকি? তুই না গেলে? বলেই আদিবার দিকে তাকায় সবাই। আদিবা বুঝতে পারলো তার এখান থেকে চলে যাওয়া উচিত, তাই প্রতিবাদ জানালো না, নেমে দাঁড়ালো। আদিও কিছু বলল না, গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। আদির এমন অদ্ভুত আচরণে আদিবা কষ্ট পেয়েছে নাকি অবাক হয়েছে সে বোঝার চেষ্টা করছিল। তখন মনে হলো, যত যাই হোক, অরিনের বিয়েতে কোনো রকম গণ্ডগোল করা উচিত হবে না, তাই ঘরে ফিরে যাবে ভাবছিল, কিন্তু ফিরে এসে আবারও একটা ধাক্কা খেলো। দরজায় ঝুলছে মস্ত বড় তালা। সে এখন ঘরে যাবে কি করে? কাউকে ফোন করে বলবে সেই উপায়ও নেই, কারণ তার নিজস্ব কোনো ফোন নেই। চারদিকে শুনশান নীরবতা। দেখতে দেখতে রাত বাড়তে লাগলো। আদিবার বেশ ভয় লাগছে, কিন্তু কিছু করার নেই। আদিবা কোনো উপায় না পেয়ে সে তার ছোটবেলার বান্ধবীর বাসায় চলে গেল, কারণ একা একা এই অন্ধকারে বসে থাকা তার পক্ষে সম্ভব নয়। আনুমানিক রাত 12টার দিকে সবাই ফিরল। আদি দরজায় তালা খুলছে দেখে আদির মেজাজ খারাপ হয়ে গেল। মা, তুমি বাসায় তালা দিয়ে গিয়েছিলে? হ্যাঁ, কিন্তু কেন? আদিবা? তাহলে আদিবা কোথায়? তাই তো, ও তো অনুষ্ঠানও যায়নি। আদি আর কিছু না বলে বেরিয়ে পড়লো। আশেপাশে খুঁজতে লাগলো। আজ একবার তোকে পাই, তারপর বুঝাবো মজা। তখনই আদির ফোন আসলো, আর তার মা বলল আদিবা ফোন করে বলেছে সে তার বান্ধবীর বাসায় গিয়েছে, আজ ফিরবে না। কি? কোন বান্ধবী? আদির মা নাম বললেন। ঠিক আছে, বাসায় ফোন নাম্বারটা দাও তো। মা, ওর বাড়ির বাইরে থাকা মজা আমি দেখাচ্ছি। ঘড়িতে 12টা বেজে 34 মিনিট সশব্দে বেজে উঠল কলিং বেল। আদিবা নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, কিন্তু তার বান্ধবীর
তার ঘুম ভেঙে বলল তাকে নিতে তার ভাইয়া এসেছে। আদিবা ঘুম ঘুম চোখে প্রশ্ন করল, ভাই কোন ভাই? আদিত্য। নামটা শোনা মাত্র আদিবার চোখে ঘুম উদয় হয়ে গেল। তাড়াতাড়ি নিচে নামলো। আদি নিচে বসে আছে, চোখে মুখে যেন আগুন ঝরছে। আদিবা এসে দাঁড়াতে আদিত্য বলে উঠল, আন্টি আমরা তাহলে যাই। আদিবা, আজ রাতটা থেকে গেলে তো পারতো, শুধু শুধু কষ্ট করে আসলে। আন্টি আসলে বাসায় বিয়ে তো, অনেক লোকজন, তাই রাতে যেতে হবে। আচ্ছা তাহলে নিয়ে যাও, সাবধানে যেও। আদিত্য সামনে সামনে হাঁটছে, আদিবা তার পিছন পিছন। এটা ফয়সালদের বাসা না? তিন্নি মানে তোর বান্ধবী তো ফয়সালের বোন, তাই না? আদিবা উত্তর দিল না। সাহস কী করে হলো অন্যের বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেওয়ার? আমি যখন দেশে ছিলাম না তখন এসবই করে বেরিয়েছিস, তাই না? আদি সারা রাস্তায় আদিবাকে ধমকাতে ধমকাতে নিয়ে আসলো। আদিবার চোখ ফেটে কান্না পাচ্ছে, কিন্তু মায়ের অসহায়তার কথা ভেবে কারো কাছে অভিযোগ করলো না। চুপচাপ নিজের ঘরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে নিল। তখনই কানে আসলো তার মায়ের ডাক। ভিতরটা থপ করে উঠল। অনুষ্ঠানে কেন যায়নি মা প্রশ্ন করলো। কি উত্তর দেবে সে? কিন্তু মায়ের কাছে গিয়ে বুঝতে পারলো সে অনুষ্ঠানে গিয়েছে কি যায়নি তাতে তার কিছু যায় আসেনি। তিনি আদিবাকে অন্য কারণ ডেকেছে। মা ডাকছিলে? আদিবা শোন, জুই আজকে তোর সাথে ঘুমাবে। আদিবা মাথা নেড়ে সায় জানালো, কিন্তু পরক্ষণে বুঝতে পারলো দুইটি হিংস্র চোখ তার দিকে তাকিয়ে আছে। তবে এ কারণটা বুঝতে পারল না, তাই তেমন গুরুত্ব দিল না। নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে জুইকে শুতে বলো, তারপর নিজেও জুইয়ের পাশে শুয়ে পড়ল। আচ্ছা আদিবাবু, ভাইয়াকে তোমার কেমন লাগে? মানে ভাইয়ার মতো এত হ্যান্ডসাম একটা ছেলের আশেপাশে থাকলে সবারই ভালো লাগার কথা, তাই না? জুইয়ের অবান্তর কথার উত্তর দিতে ইচ্ছে হলো না আদিবার, তাই চুপ করে রইল। আপু জানো, পার্টিতে সবাই ভাইয়ার দিকে হাঁ করে তাকিয়েছিল। জুই, রাত দুপুরে ভাইয়া ভাইয়া না করলে কি হয় না? এবার ঘুমা না। আপু জানো, আমার মনে হয় কি আমি ক্রাশ খেয়েছি। ভালো করছো। সকালে চাচা চাচিকে বলে ক্রাশের সাথে বিয়ের ব্যবস্থা করে দিব, কিন্তু এখন ঘুমাও প্লিজ। কিন্তু আপু, আমার মনে হয় ভাইয়া তোমাকে পছন্দ করে। জুই, তুমি এত বাজে বকো কেন? সত্যি বলছি আপু, পার্টিতে বড় চাচা বলেছেন ভাইয়ার বিয়ে দিবে যাতে সে এখানেই থাকে, চলে যেতে না পারে। ভাইয়াকে যখন বিয়ের কথা বলো তখন ভাইয়া বলেছে তার নাকি মেয়ে পছন্দ করা আছে, আর সে ছোটবেলা থেকে তাকে বিয়ে করার স্বপ্ন দেখছে। যদিও ভাইয়া এখন তোমায় পছন্দ করে না, কিন্তু ছোটবেলায় তো তোমার জন্য পাগল ছিল, তাও না সবাই সেটা জানে। তার মানে ভাইয়া তোমাকে বিয়ে করবে। জুই, তুমি প্লিজ ঘুমাও, আমার এখন এসব শুনতে একদম ইচ্ছে করছে না। হাউ আনরোমান্টিক। মুখ ভেঙচি দিয়ে জুই উল্টো পাশ হয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আদিবা লক্ষ্য করলো জুই তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। জুই, একটু সরো প্লিজ, আমি এভাবে ঘুমাতে পারি না। আদিবার কথায় জুইয়ের কোনো পরিবর্তন ঘটল না, বরং সে তাকে আরও জড়িয়ে ধরল। আমি এভাবে ঘুমাতে পারি না, সরো প্লিজ। আর আমিও জড়িয়ে না ধরে ঘুমাতে পারি না। কণ্ঠটা শুনে আদিবার আত্মা উড়ে গেল। তাড়াতাড়ি উঠে বসলো সে। ভাইয়া আপনি এখানে? এত জোরে কথা বললে জুই জেগে যাবে। এসবের মানে কি? মানে আমি তোর সাথে ঘুমাবো? কী সব বলছে? যা বলার তাই বলছি। যখন তো জামা নিতে এসেছিলাম তখনই ভেবে নিয়েছি আমি তোর সাথে ঘুমাবো, কিন্তু এই জুই সব কিছুতেই জল ঢেলে দিল। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, তাহলে আমি কিন্তু চেঁচাবো। সাহস থাকলে চেঁচা দেখি কেমন পারিস। আমার বিরুদ্ধে কিছু বলা বা করার আগে আগাগোড়া ভেবে নিস। এত কিছু পরও আপনার মুখ কথা বের হচ্ছে। আমি তো কোনো অন্যায় করিনি, যা করার তুই করেছিস। বান্ধবীর বাসায় গিয়েছিস, তাও এত সেজে গুজে। এর শাস্তি পেতে হবে। আমি আপনার পায়ে পড়ি, প্লিজ যান এখান থেকে। জেগে গেলে মান সম্মান থাকবে না। তাহলে তুই আমার রুমে চল। আমি আপনার ঘরে? সকাল 6টা বেজে 40 মিনিট। ঘুম ভেঙেও যেন ভাঙছে না। চোখ পিটপিট করে তাকায় আদিবা। সারা শরীরে কোনো অস্বস্তিকর ব্যথা, গলার দিকটা একটু বেশি ব্যথা করছে। আদিবা বেশ কষ্ট করে উঠে বসল। সাথে সাথে ভিমরি খাওয়ার অবস্থা
তার পাশে আয়েশ করে ঘুমিয়ে আছে আদিত্য। আদিত্য আদিবার জীবনে একমাত্র শনি, যে কিনা ছোটবেলায় থেকে আদিবার ঘাড়ে চড়ে আছে। আদিবার চারপাশটা ভালো করে দেখে নিল না, সে নিজের রুমে নেই, আদিত্য রুমেই আছে। ধীরে ধীরে রাতের সব ঘটনা মনে পড়তে লাগলো। রাতে আদিবা নিজের রুমে ঘুমিয়েছিল, কিন্তু আদিত্য তাকে জোর করে এই রুমে নিয়ে এসেছে। তারপর যা যা করেছে সেসব ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আদিবার নেই। আদিবা কাঁদতে কাঁদতে এক সময় ঘুমিয়ে গিয়েছে। আদিবা তাড়াতাড়ি উঠে নিজের ঘরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তাতে সফল হতে পারল না। আদিত্য দরজা লক করে রেখেছে, কিভাবে লক করেছে সেটা আদিবার জানা নেই, শুধু এইটুকু জানে সে দরজাটা খোলার ক্ষমতা তার নেই। কিছুক্ষণ চেষ্টার পর ব্যর্থ হয়ে ফিরে আসলো। এখন কি করবে মাথায় ঢুকছে না। সবাই জেগে যাওয়ার আগে এখান থেকে যাওয়া উচিত। সবাই যদি জানে যে আদির ঘরে রাত কাটিয়েছে, মান সম্মান থাকবে না। আদিবা কোনো উপায় না পেয়ে আদিকে গিয়ে ডাকলো, শুনতে পাচ্ছেন ভাইয়া, শুনতে পাচ্ছেন? আদি চোখ বন্ধ রেখে আড়মোড় ভেঙে জবাব দিল, কি হয়েছে? সাত সকাল এভাবে চেঁচামেচি করছিস কেন? দরজাটা খুলে দিন। আদি এবার চোখ খুলল। দরজা খুলে দিব মানে? রুমে যাব না? এটা কি বন জঙ্গল? আমি আমার রুমে যাব সেটা বলছি। সবাই যদি জেগে যায় মুখ দেখাবো কি করে? কেন মুখ? আবার কি হয়েছে যে মুখ দেখাতে পারবি না? আপনার কি একটু লজ্জা নেই? এত অভিনয় কি করে করেন? এত কিছু পরও কথা বলছেন। লজ্জা পাওয়ার মতো কিছু করেছি বলে মনে পড়ছে না। কি করতে বাকি রেখেছেন? যতটা করার কথা ছিল ততটা করিনি। ঠোঁট থেকে কোমর পর্যন্ত সীমাবদ্ধ ছিলাম, এর বাইরে যায়নি। আপনি কতটা নিচে নেমে গেছেন ভাবতে পারছেন? যে মেয়ে ক্লাস 9-এ থাকতে প্রেম করতে পারে, সে এখন আমাকে ওপর নিচ শিখাচ্ছে। আপনি ভুল কিছু বললাম? তুই এসব অভ্যস্ত না? চুপ করুন। আপনার সাথে কথা বলতে আমার রুচিতে লাগে। উচিত কথা সবারই গায়ে লাগে। আর একটা বাজে কথা বলবেন না। দরজা খুলুন, আমি যাব। নিজেকে আয়না দেখেছিস মানে? গলায় লাভ ব্যাট চকচক করছে, জামার চুলের নাজেহাল অবস্থা। আপনি আমার ভাই ভাবতে ঘৃণা হচ্ছে। কি করে পারলেন? পারলাম আর কই, কান্নার জন্য তো পুরো কোর্স কমপ্লিট হলো না। যাই হোক, ঘৃণা যখন করবি তাহলে এইটুকু আর বাকি থাকবে কেন? বাকিটুকু করে ফেলি। আপনি চুপ করবেন? আচ্ছা করলাম, কিন্তু প্যান প্যান করবি না, ঘুমাবো। দরজা খুলে দিয়ে ঘুমান। আদি উত্তর দিল না, উল্টো ঘুরে শুয়ে পড়ল। এসবের মানে কি? কোন ধরনের হেয়ালি এটা? আর একটা কথা বলবি তো থাপড়ে মেরে সবকটা দাঁত ফেলে দিব। মান সম্মান শুধু আমার যাবে না, আপনারও যাবে। গেলে যাবে আমার মান সম্মান দিয়ে? তোকে ভাবতে হবে না, সবাইকে বলে দিব আপনি জোর করে আমার সাথে। তোর সাথে কি করেছি বল? চুপ কেন? বল কি করেছি? কিছুই করেননি। আমার সাথে বাড়াবাড়ি করবি তো কাল যা যা ছাড় দিয়েছি আজ দিব না। আপনি এত ক্যারেক্টারলেস হবেন ভাবতেও পারিনি। যা যা ভাবার ভাব, কিন্তু এখন ঘুমাতে দে। আমার ঘুম ভাঙাবি তো? তোর কপালে দুঃখ আছে। দরজাটা খুলুন। তুই ভালো কথা মেয়ে না, মাকে ডাকছি বলেই আদি মা বলে গলা ছাড়ল। আদিবা কি করবে ভেবে না পেয়ে তাড়াতাড়ি গিয়ে আদির মুখ চেপে ধরল। পাগল হয়ে গেছেন আপনি? এমন ছেলে মানুষই কেন করছেন? কারণ ছেলে মানুষও বয়সটা তোর সাথে কাটাতে পারেনি বলে আদি আদিবাকে জড়িয়ে নিয়ে শুয়ে বলো। আদিবা নিজেকে ছাড়াতে ছটফট করতে লাগলো। আদিবা অনেক বাড়াবাড়ি করছিস, আর না, ঘুমাতে দে। আদির সাথে শক্তিতে পেরে উঠল না আদিবা, তাই বাধ্য হয়ে আদির সাথে শুয়ে রইল। প্রায় ঘণ্টাখানিক পর আদিবা খোঁজ শুরু হলো, কারণ সকালে নাস্তা সে বানায়, তাই সে না থাকার নাস্তার ব্যবস্থা হয়নি। তার উপরে বাসাভর্তি লোকজন, নানা রকমের কাজ। আদিত্যর মা আদিবার গলা ছেড়ে ডাকছে। আদিবা শুনতে পাচ্ছে, কিন্তু উত্তর দেওয়ার উপায় নেই। কেটে গেছে আরও কিছুক্ষণ। আজ আদিবার কপালে দুঃখ আছে সেটা সে জানে। প্রায় 9টার কাছাকাছি আদি ঘুম ভাঙল। শুধু ভাঙেনি, আদির মা দরজার কড়া নাড়ার ভেঙেছে। আদি বেশ ধীরে সুস্থে উঠে বসলো, যেন কোনো কিছু ঘটেনি। কিন্তু এদিকে ভয়ে আদিবার হাত পা কাঁপছে, চোখ মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। দরজা খোলার সাথে সাথে তার দিকে ভয়ানক ঘূর্ণিঝড় বয়ে আসবে সন্দেহ নেই। আদিবার দিকে তাকালো। আদিবা ভীতু
হরণীর মতো আদির দিকে তাকিয়ে আছে। এমন মুখ করে তাকার কি আছে? দেখে মনে হচ্ছে দিবস পালন করছিস। বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দে, আমি দেখছি মা কেন ডাকছে। আদির কথাটা আদিবার পছন্দ হয়েছে। হ্যাঁ, ওয়াশরুমে একমাত্র জায়গা যেখানে সে লুকাতে পারে। তাই আর কিছু না ভেবে ওয়াশরুমে চলে গেল। আদি গিয়ে দরজা খুলল। আদির মা আর জুই দরজার সামনে দাঁড়িয়ে আছে, মায়ের হাতে চায়ের ট্রে। চাটা এগিয়ে দিয়ে রুবিনা বেগম বলেন, সরি বাবা, চা দিতে দেরি হয়ে গেল। আরও আগে দিতাম, কিন্তু আমি সকালে চা খাই না মা, কফি খাই। ও, আমি এক্ষুনি করে আনছি, তোমার করতে হবে না মা। আদিবার হাতে কাজটা শেষ করে বানিয়ে দিবে। আদিবা দেবে। হ্যাঁ, ওয়াশরুমে আমার কাপড় ধুচ্ছে। কাল ধোয়ার কথা ছিল কিন্তু ধোয়নি, তাই সকালে ধুচ্ছে। কাপড় দিয়ে কফি বানাবে। ওমা তাই? ও এখানে আর আমরা ওকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছিলাম। কেন খোঁজাখুঁজি কি আছে? এত ছোট বাচ্চা না যে হারিয়ে যাবে। না মানে সকালে নাস্তাও বানায় তাই। কিন্তু ও তো ব্যস্ত। আজ অন্য কাউকে বলো নাস্তা বানাতে। রুবিনা বেগম আর কিছু না বলে বেরিয়ে গেল। সাথে জুইও কিছু দূর গিয়ে জুই বলতে শুরু করলো, কাকিমণি কি বলবো, আমার কি মনে হয় আদি ভাইয়া এখনও আদিবা আপুকে ভালোবাসে, ওকে বিয়ে করবে? অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। কিন্তু ওর হাবভাব তো এমনটাই মনে হয়। আদি অন্য যাকে পছন্দ করুক, আমার মেনে নিব, কিন্তু আদিবাকে কিছুতেই না। কেন আদিবা আপুকে না? কেন? আদিবার জন্য আমার অনেক বছর আদিত্য কাছে পাইনি। আমি চাই না আবারও এমন কিছু ঘটুক। যে করেই হোক আদিবাকে আদিত্যর জীবন থেকে বিদায় করতে হবে। আমি আজকে এর একটা বিহিত করব। এদিকে রুমানা বেগম চলে যাওয়ার পর আদিত্য বলল, ম্যাডাম বাইরে আসতে পারেন, মা চলে গেছে। আদিবা বাইরে আসলো, তারপর ফ্যালফ্যাল করে তাকিয়ে আদির দিকে। আগেই তো বলেছিলাম ভয় পাওয়ার কিছু নেই। যেটা সামলাতে পারবো না সেই কাজ আমি করি না। এখন নিচে যা, আমার জন্য কফি নিয়ে আয়। আদিবার কথা বাড়ালো না, চলে যেতে চাইলো। একটু দাঁড়া, চুল ঠিক করে গলা ঢেকে তারপর যা, আর রাতের ব্যাপারে কাউকে কিছু বলবি না। আদিবা মাথা নাড়ালো, তারপর ওড়না দিয়ে ভালো করে গলা ঢেকে চুল ঠিক করে নিচে গেল। আদিবা নিচে যাওয়ার কিছুক্ষণ পরই আদি নিচে নেমে আসলো। এসেই টেবিলে বসলো। বাকিরা আসছে। আদিবা রান্নাঘরে কফি বানাচ্ছে। কাজের মহিলার রুবিনা বেগম নাস্তা। রান্নাঘর আর খাবার টেবিল কাছাকাছি হয়, সব কথাই শোনা যায়। আদিকে দেখে আদিত্যের বাবা বলেন, আদি তুমি এতদিন পর দেশে এসেছো, তাই আমি চাচ্ছি একটা গেট টুগেদার আয়োজন করা, সবার সাথে তোমাকে নতুন করে পরিচয় করে দিতে। তোমার কোনো আপত্তি নেই তো? না, আপত্তি কিসের? যা ভালো বুঝো করো, কিন্তু এই দেশে থাকার আবদার করো না। আমি এখানে বেশি দিন থাকবো না, আবার ফিরে যাব। সে না হয় পরে দেখা যাবে। আপাতত আজ সন্ধ্যায় বাসায় থেকো, আর চাইলে তোমার পুনর বন্ধুদের দাওয়াত করতে পারো। আইডিয়াটা খারাপ দেওনি। আমরা সবাই সাথে দেখা করা উচিত। আচ্ছা, তাহলে পার্টির আয়োজন করা যাক। আমি সব আয়োজন করেই দেখেছি। ক্যাটারি এর লোক কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তুমি তোমার বন্ধুদের দাওয়াত করে দাও। আদি হ্যাঁ সূচক মাথা নেড়ে খেতে শুরু করলো। খাওয়ার শেষে ড্রয়িং রুমে গিয়ে বসলো। তারপর সব পুরানো বন্ধুদের ফোন করে দাওয়াত দিতে শুরু করলো। আর আদির বাবা আত্মীয়দের দাওয়াত দিচ্ছে। এর মধ্যে আদিবা কফি নিয়ে এসে আদিত্যর সামনে দাঁড়ায়। হঠাৎ করে আদিবাকে দেখে থেমে গেল। ভূত দেখার মতো চমকে উঠে তাকালো আদিবার দিকে। এমন একটা ভাব যেন পৃথিবীর সবচেয়ে বড় ভুলটা এইমাত্র সে করে বসেছে। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? কোনো ভুল করেছিস? বিরাট বড় ভুল হলো। আদি উঠে গিয়ে বাবার সামনে দাঁড়ায়। বাবা, পার্টি বাসায় না করে অন্য কোথাও করা যায় না? কিন্তু সবাইকে তো বাসায় বলে দিয়েছি। আইসি, উফ, আমি কি করে ভুল গেলাম? কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো হয়েইছে। আচ্ছা হোক, আমি সামলে নিতে পারবো বলে আদি বাইরে চলে গেল। বিকেলের দিকে আদি বাসায় ফিরল। যেহেতু আদি সারাদিন বাসায় ছিল না, তাই আদিবার দিনটা ভালোই কেটেছে।
আদিবা সারাদিনে আদির ঘর গোছাতে থেকে শুরু করে কাপড় গোছানো সব কাজ করে রেখেছে। প্রয়োজনীয় সব জিনিস লাগেজ থেকে বের করে হাতের কাছে সাজিয়ে রেখেছে, যেন বাসায় ফিরে আদিবাকে ডাকাডাকি না করে। কিন্তু কে শোনে কার কথা? আদি বাসায় ঢুকে ঘরে যাওয়ার আগেই আদিবাকে ডাকতে শুরু করলো। আদিবা, এই আদিবা, আদিবা। শুনল ঠিকই, কিন্তু উত্তর দিল না। আদি আবারও গলা ছাড়ল, আদিবা বাচ্চা কোথায় তুই? ডাকছি, কথা যায় না। আদিবা রান্নাঘরে ছিল। আদি ডাকে বেশ বিরক্ত হয়ে আদির কাছে গিয়ে বলল, কি হয়েছে? কি গরুর মতো চেঁচাচ্ছেন কেন? কি বললি তুই? বাসায় আসতে না আসতে শুরু হয়ে গেল ফিসফিস করে। সাহস বেড়ে গেছে মনে হচ্ছে। ভদ্রভাবে কথা বলুন। বাসা অনেক লোকজন, সবাই কিভাবে তাকাচ্ছে দেখছেন? তুই এত পটপট করে সাহস পাচ্ছিস কোথা থেকে সেটা বুঝতে পারছি না। দাঁড়া, আজ তো হচ্ছে। বলে আদি আদিবার হাত ধরে টানতে শুরু করলো। কি হচ্ছে? কি সব মানে? মানে পুরো 12টা বাজিয়ে ছাড়বেন দেখছি। হাত ছাড়ুন বলছি। আদিবা চেঁচিয়ে বলেন। আদি কান পর্যন্ত আদিবার কথা পৌঁছালো না। সে আদিবাকে টানতে টানতে নিজের ঘরে গেল। এদিকে ড্রয়িং রুমে বসে থাকা সবাই অবাক চোখে তাকিয়ে আছে। সবার মাঝে জুই, অরিন, সাদিয়া আছে। ওদের দেখে জুই বলে উঠল, বড় চাচা শুধু শুধু এত কিছু আয়োজন করলো, এতগুলো মেয়েকে দাওয়াত করে নিয়ে। আসলে এতে কি কোনো কাজ হবে? বাজি ধরে বলতে পারি বিয়ে তো দূর ভাইয়া, আদি আপুর ছাড়া কারো দিকে ফিরেও তাকাবে না। অরিন আপু, তোমার কি মনে হয়? ঠিকই বলছিস, আমিও মাকে বারবার নিষেধ করেছি। এবার মেয়েদের পরিবার সহ এনো না। আগে ভাইয়ার সাথে কথা বলো। ভাইয়া কাউকে পছন্দ করে না, উল্টো রেগে যাবে। কিন্তু কে শুনে কার কথা? মায়ের ধারণা এখান থেকে কাউকে না কাউকে ভাইয়ার ভালো লাগবেই। কিন্তু আমার মনে হয় ভাইয়া আদি আপুকে ভালোবাসে। দেখো না, 1 মিনিটও আপুকে ছাড়তে থাকতে পারে না। ভাইয়া সব দিকে বদলে গেল, এই একটা বিষয় একটু বদলায়নি। ছোটবেলা যেমন আদিবার জন্য বেপরোয়া ছিল, এখনও তেমনই আছে। এদিকে রুমে এসে আদিবার বিছানা ছুঁড়ে ফেলে দিল। আদিবা ধৈর্যের সীমা পেরোলো, রাগী কণ্ঠে বলে উঠল, আপনার সমস্যা কি একটু বলবেন? সমস্যা আমার নয় তোর, তাও একটা না অনেক, কয়েকটা শুনবি। আমার কি সমস্যা? হ্যাঁ, এসেছেন থেকে জ্বালাচ্ছেন আপনি। এমন আচরণ আর নিতে পারছি না। ভুলে যাবেন না আমি আর ছোট নেই। ও তাই নাকি? হ্যাঁ তাই। নিজেকে সংযত করুন, কারণ অকারণ এভাবে ডাকবেন না। আমার আর ছোট নেই যে ছেলে মানুষই করব। আপনাকে সাবধান করে দিচ্ছি, আমার সাথে দূরত্ব বজায় রাখবেন। তুই আমাকে সাবধান করছিস, নিজের অবস্থাটা হয়তো ভুলে গেছিস তাই না? সমস্যা নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। তুই বিনা খরচে আমাদের বাসায় থাক। সহজ ভাষায় যেটাকে বলে আশ্রিতা। আর একজন আশ্রিতার দায়িত্ব তার মালিককে খুশি রাখা। আদির কথাটা হয়তো আদিবা খারাপ লেগেছে, তাই গলা নিচু করে বলল, কি কি করতে হবে বলুন, করে দিচ্ছি। যা যা করতে হবে সব একেবারে বলুন, আমি সব একসাথে করে দিব। তবুও একটু পরপর ডাকবেন না। এখন তোর কথা আমাকে চলতে হবে। আপনি এত তেরা কেন? একটা মানুষ এত তেরা কী করে হতে পারে ভেবে পাচ্ছি না। মুখ সামলে কথা বল। বলে হাতে থাকা প্যাকেটটা ছুঁড়ে দিল আদিবার দিকে। কি এটা? শাড়ি। আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুই চেঞ্জ করে শাড়িটা পরে নে। আমি হঠাৎ শাড়ি পরতে যাব কেন? গতকাল কেন পরেছিলি? আমার ইচ্ছে হয়েছিল তাই পরেছিলাম। আজ পরব কেন? তোর স্মৃতিশক্তি খুবই খারাপ আদিবা। তুই হয়তো ভুলে গেছিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। আমার কথা অবাধ্য হলে কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেটা হয়তো ভুলে গেছিস। তাই ছোটবেলার ইতিহাস মনে করিয়ে দেওয়াটা জরুরি হয়ে পড়েছে। বলে এগিয়ে আসলো আদিবা খুব কাছে এসে বলল, তারপর হুট করে গলা থেকে ওড়নাটা নিয়ে নিল। আদিবা তাড়াতাড়ি করে সরে বসল। কি করতে চাইছেন? সাবধানে, কাছে আসবেন না। কেন? কাছে আসলে কি করবি? ভুলে যাবেন না আজ বাসায় অনেক লোকজন। খারাপ কিছু করতে চাইলে আমি চেঁচাতে বাধ্য হব। আদিবার কথায় আদি ভয় পাওয়া তো দূরে থাক, এমন একটা ভাব নিল যেন আদিবার কথায় সে শুনতেই পায়নি। হাত বাড়িয়ে হ্যাঁচকা টানে আদিবাকে আবারও নিজের কাছে নিয়ে আসলো। আদিবা অসহায় কণ্ঠে বলল, ভাইয়া
এত আস্তে কেন? চেঁচা যত খুশি চেঁচা, সম্মান গেলে বাবা যাবে, তাতে কি? সবাই বলবে আহমেদ সাহেবের ছেলেটা অমানুষ হয়েছে। কথা বলতে বলতে আদি ওড়না নিয়ে আদিবার দুহাত শক্ত করে বেঁধে নিল। ভয়ে আদিবার চোখ মুখ ফ্যাকাশ হয়ে গেল। আদি যেই জামা হাতে নিতে যাবে, আদিবা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি শাড়ি পরব। শাড়ি তো তোকে পরতেই হবে, তুই চাইলেও পরাবো, না চাইলেও পরাবো। এই শাস্তি শাড়ির জন্য না, আমার সাথে তর্ক করার জন্য। আচ্ছা, ভয় পাচ্ছিস যখন, তাহলে শাস্তির ধরনটা বদলে দিই। বল। আদিত্য আদিবাকে কোলে তুলে নিল।